আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ইরানের পাল্টা হামলার প্রস্তুতিতে ইসরায়েলে উচ্চ সতর্কতা, হামলা না চালাতে বাইডেনের কড়া হুঁশিয়ারি। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি উদযাপন, বিশেষ খাওয়া দাওয়া সহ নানা আয়োজনে বছর জুড়ে সুস্থতা কামনা। এবং পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণে প্রস্তুত বাঙালি, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলে হামলার জন্য ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারত সহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণে সতর্কতা জারি করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃত্যুর বাড়ছে। সুব্রত গাইনের রিপোর্ট। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ডের 2 জেনারেল সহ 13 জন নিহত হন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে এক ভাষণে বলেছেন, হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলে হামলার জন্য ইরান 100টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। সম্ভাব্য হামলার প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরান জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তুতে যাতে হামলা চালাতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে এ সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো আবারও মধ্যপ্রাচ্য ঘিরে মোতায়েন করছে। ইসরায়েলকে বিশেষ ধরনের প্রতিরক্ষা যান আয়রন ক্লাড দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরান দ্রুতই ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলকে রক্ষার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ইরান সফল হবে না। তাই ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে কঠোরভাবে সতর্ক করেছেন বাইডেন। চলমান উত্তেজনার মধ্যে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ ইসরায়েলে 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ওদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় মধ্য গাজায় 5 ফিলিস্তিনি নিহত ও অন্তত 30 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় 1 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে তারা। সুব্রত গাইন, চ্যানেল আই। মুন্সিগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 5 জন। সে সময় ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার ও নজির হালদার গ্রুপের সাথে আহমদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধিতা চলছিল। বিরোধ কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রুপের সমর্থকরা। এতে পারভেজ খা ও রাব্বি খা নামে 2 জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পারভেজ খার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল উঠছে বাংলা নতুন বছরের প্রথম সূর্য। পুরনো বছরের সবকিছু ভুলে নতুন করে অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির দীপ্ত হওয়ার দিন। আয়োজন নির্বিঘ্ন করতে রমনা বটমূল সহ রাজধানীতে বাংলা বর্ষবরণের বড় অনুষ্ঠানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল কবির রূপমের রিপোর্ট।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত রমনা বটমূল। শনিবার সকালেই শুরু হয় মহড়া। মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে প্রতি ইঞ্চি মাটি সুইপ করে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স র্যাব। সন্ধ্যা থেকে আশপাশের রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানবাহন চলাচল। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ, সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। এক যুগেরও বেশি সময় ধরে করে আসছে সুরের ধারা চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। সেখানেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ঢাকার পুলিশ কমিশনার। তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা। অসাম্প্রদায়িক চেতনা বিরোধীদের অপচেষ্টা নিয়ে কথা বলেন ঢাকার পুলিশ প্রধান। আঞ্চলিক ধর্মান্ধতা, কিছু কিছু ক্ষেত্রে পিওর কোনো ধর্মের ধর্মান্ধতা, এগুলো কিন্তু কলুষিত করেছে আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে। তো আমরা মনে করি যে বাংলাদেশের এই যে অসাম্প্রদায়িক চেতনা, সেটি সারা পৃথিবীর বুকে উল্লেখ করার মতো একটি বিষয়। তো আমরা মনে করি যে এটির উপরে আঘাত যে সংকীর্ণ চেতনা থেকে আসে, সেটিকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য মন মানসিকতা আমাদের থাকা উচিত। প্রতিক্রিয়াশীল তো বাধা হবেই, কারণ ওদের তো উদ্দেশ্যই আমাদের বাঙালি পরিচয়, আমাদের অস্তিত্বটাকে নস্যাৎ করে দেওয়া। কাজে তাদের তো তারা তো এই সুযোগগুলি নেবেই। এটা আমরা ধরেই নিচ্ছি যে প্রতিক্রিয়াশীল শক্তিরা এটার বিরোধিতা করবে, তাদের করারই কথা। সন্ধ্যের মধ্যেই সব ধরনের বর্ষবরণ অনুষ্ঠান শেষ করার আহ্বান জানান ঢাকার পুলিশ প্রধান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন করছে বাঙালি। ঈদের আমেজ না ফুরোতেই পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিতে চলছে প্রস্তুতি। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় চৈত্র সংক্রান্তি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন আর পয়লা বৈশাখে নববর্ষ বরণ বাঙালির প্রাণের উৎসব হলেও সনাতন ধর্মাবলম্বীরা একে পালন করে নানা ধর্মীয় আচারে। চৈত্র সংক্রান্তির সকালে থাকে বিশেষ ছাতু পূজা। ভাই বোনকে আর বোন ভাইকে ছাতু খাইয়ে দিয়ে আয়ু বাড়ানোর প্রার্থনা করে। বুইনে ভাইয়ের মুখে ছাতু দেয় ভাইয়ের মঙ্গল কামনার জন্য। এই জন্য এটা তৈরি করা হয়। আমরা প্রতি বছরে এই জায়গায় আসি। এটা হলো চৈত্র পূজা, গণেশ পূজা হয়, মহাদেব পূজা হয়। এই দিনে আমরা সবসময় থাকি। এই আজকাই শেষ। ছোট সময় থেকে আমরা দেখে এসেছি যে আমাদের ভাই মানে বোন যারা আছে তারা আমাদের ভাইদেরকে ছাতু খাওয়ায় এবং সকালবেলা না খেয়ে ভাইও না খেয়ে থাকে এবং বোনও না খেয়ে থাকে। তারপর ছাতু খাওয়ানোর পরে তারপরে হয়তো আমরা ভাই বোনকে কিছু উপহার দিই, ভাই বোনকে উপহার দেয়। আমরা এখনো সেই ঘরোয়া ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা বৈশাখটাকে পালন করি। বছর জুড়ে সুস্থ থাকতে সংক্রান্তিতে নানা ধরনের শাক আর তেতো খাবার খেয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শাঁখারি বাজারে সেসবেরও পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নিমতিটা গিমাতিটা আজকে খেতে হয়, মনে করেন চুলকানি পাসনানি হয় না, এই জন্য খেতে হয়। নতুন বছরে নতুন শাড়ি ও নতুন চুরির সাজে সাজতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত অনেকেই। লাল শাঁখা, লাল চুড়ি, শাড়ি, এগুলো আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে পুরান ঢাকায় শাঁখারি বাজারে এগুলো চলে। আমি কিনতে এসে আমার ওয়াইফের জন্য এই শাঁখা, তারপরে হলো কিছু শাড়ি নেবে, তো টিপ, এই নানা রকমের জিনিস কিনবে। আছে সকালে উঠবো, স্নান করবো, স্নান করে শাড়ি পরবো, তারপর পুজো করবো, কুশার সাজাবো, তারপর পরিবার নিয়ে ঘুরতে বেরোবো। ভালো লাগে দেখি নাতি জামাই গুলো লাগে আইসি, নাতি জামাই এই নাতি। আগে ভাগে বসেছে বৈশাখী মেলাও। হরেক রকম মন্ডা মিঠাই আর শিশুদের খেলনার পসরা বসেছে এসব মেলায়। বহুত আইটেম আমরা তৈরি করতেছি, নিজেরা বানাইতেছি। এই যে পিঠি বানাইতেছি, লাড্ডু, বালুশা, এটি সব জিনিস আমরা তৈরি করে এখানে বিক্রি করি। পয়লা বৈশাখের জন্য পোলাপাইনের খেলনা আনছি। ঈদ আনন্দ এবং পয়লা বৈশাখ একসাথে পড়ছে, যার কারণে আপনার রাইড আছে, বাচ্চাদের নৌকা, নাগরদোলা।
নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। প্রত্যাশা, নতুন বছর হবে জরা ব্যাধি ও সংঘাতমুক্ত আর শান্তির। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইতালির রোমে তুর পিনাতারা এলাকা যেন এক টুকরো বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে এই এলাকায় বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। স্কুল কমিটির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন অভিবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে ফিরে মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের মধ্যে সংখ্যা বিবেচনায় ইতালিতে ৮ম সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তবে ইতালির এমন অনেক এলাকা রয়েছে যেখানে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিদের অবস্থান একেবারেই প্রথম দিকে। এরকমই একটি এলাকা রোমের তর্পিনাত্তারা। রাস্তা, ফুটপাত, শপিং মল সব জায়গাতেই বাংলাদেশিদের আধিক্য। এই এলাকার অনেক গলি রয়েছে যেগুলো দেখতে একেবারেই ঢাকার গলির মতো। তর্পিনাত্তারাতে বাংলায় দেয়াল লিখানো রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন ধীরে ধীরে আধিপত্য বাড়ছে তাদের। এখানে আমাদের বাংলা ভাষা, বাংলা লেখা, বাংলা স্কুল, বাংলা মসজিদ, বাংলা রেস্টুরেন্ট, বাংলা বার, মানে আমরা বাংলাদেশি বাংলা কমিউনিটি বাংলা নিয়েই আছি। একটা এই এরিয়াটার ভিতরে এটা বাংলা শহরই বলে, আমরা এটা বাংলা বাজার। ছোট বড় ব্যবসা, দোকান, এমনকি সিটি কর্পোরেশনের উচ্চ পদেও রয়েছেন বাংলাদেশিরা। দীর্ঘ 14-15 বছর ধরে ইতালিতে আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি এখানে বর্তমানে। ওটা ইতালিতে আর কি মনে করেন বাংলা কমিউনিটির এমন কোনো লোক না, কোনো সেক্টর লোক না যে এমন সব জায়গায় না আছে, সবাই আছে। অনেকেই যারা ব্যাচেলার থাকে তারা মাত্রা অতিরিক্ত 5 জনের জায়গায় 15 জন 20 জন থাকছে। ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023 সালের জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন প্রায় 2.5 লাখ বাংলাদেশি অভিবাসী, যা ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইতালির রোমের তর্পিনাতারা, এটার একটা অংশকে বলা হয় বাংলা টাউন। ঠিক যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, আশেপাশে ডানে বামে আপনি যখন চলাচল করবেন আপনি ভাবতেও পারেন যে আপনি গুলিস্তানে দাঁড়িয়ে আছেন। একদম বাড়তি কথা বলছি না। হাসান এলিমেন্টারি, ঢাকা সব থেকে শুরু করে চারদিকে নাম সবকিছু বাংলাদেশি। এখানে যারা বাংলাদেশি আছেন, ইতালিতে বসবাস করেন এখানে, তারা বলছেন যে তারা ভালোই আছেন। তবে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসতে চান তাদের বলছেন তারা যেন জেনে বুঝে এবং পর্যাপ্ত তথ্য নিয়ে ইতালিতে আসেন, নতুবা সংকটে পড়লেও পড়তে পারেন। ইতালির রোম থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। এবার বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পর্যটকরা। 550-র বেশি হোটেল, মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ খালি নেই। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও নুরুল আলমের ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ছুটি কাটানোর জন্য সবার আকর্ষণ দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, যেখানে রয়েছে পাহাড় আর সাগরের চমৎকার প্রাকৃতিক পরিবেশ। সাগরের নীল জলরাশি, সৈকতের বিশাল বালিয়াড়ি পাহাড় আর সাগরের মাঝখানে বয়ে চলা মেরিন ড্রাইভ, সড়ক ও পাহাড়ের মনোরম পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েই চলছে পর্যটকদের সমাগম। অনেক গ্যাদারিং, মানুষের অনেক চাপ, তবুও আনন্দমুখরভাবে ঈদ পালন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। অসম্ভব সুন্দর লাগতেছে, সবাই আসছে ঈদের ছুটিতে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ, সবাই একসাথে এখানে ঈদ করতেছি, খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছর ঈদ আমাদের ফ্যামিলির সাথে গ্রামে করি, কিন্তু এবছর একটু এক্সট্রাঅর্ডিনারি আলাদাভাবে চিন্তা ছিল, সো এই জন্য আসলাম কক্সবাজার ঘুরতে। সাগরে দুর্ঘটনা রোধে নিরাপত্তায় কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। 3টি বিচে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইফগার্ড রেখেছি এবং আমরা চেষ্টা করছি সকল লাইফগার্ড
দের পক্ষ থেকে সকল পর্যটকদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে তারা কোনো ধরনের বিপদে না পড়ে। রমজানের 1 মাস পর্যটক কম থাকার পর ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে পর্যটক সমাগম হওয়ায় সন্তুষ্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, কক্সবাজারের ট্রেন যুক্ত হওয়ার পর পর্যটকের সংখ্যা বেড়েছে। আজ থেকে আগামী 2-3 দিন কক্সবাজারে শতভাগ হোটেল বুকিং আছে এবং আমরা মনে করি কক্সবাজারের এই পর্যটন আসার ঢল অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তায় 25টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করার পাশাপাশি হয়রানি রোধে নানা পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমরা ইন্টারকমিং সিস্টেম চালু করেছি সেখানে, এবং পাশাপাশি আমরা প্রেস বাটন সিস্টেম চালু করেছি, যাতে বাটনে টিপ দিলে টুরিস্ট পুলিশ চলে আসে। এবং আমরা প্রত্যেকটা গেটে আলাদা স্পেশাল আমাদের কমান্ডো টিম দিয়েছি, যাতে করে কেউ ধরনের কোনো দুষ্টামি বা চিন্তায় বা কেউ অপরাধ না করতে পারে। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ির ঝর্ণা, ইনানি ও পাটুয়াটেকের পাথুরের সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধবিহার, জুলা হাজরার সাফারি পার্ক ও শহরের বার্মিজ মার্কেট সহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র পর্যটকদের সমাগমে মুখর। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটক টানতে সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আই এর পর্দায় ফার্মার্স গেম শো কৃষকের ঈদ আনন্দ উপভোগ করেছেন সাধারণ মানুষ। শায়েখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই ফার্মার্স গেম শো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। আমরা এই শায়েখ স্যারের অনুষ্ঠানকে খুব পছন্দ করি। এই সব অনুষ্ঠান যদি প্রতি বছরেই আমার দেখার আশা রাখি এবং খুব ভালো লাগছে। তার সবচেয়ে ভালো লাগছে হাডুডু এবং নৌকাবাসটা। আগে এই খেলাগুলো ছিল, এখন আর দেখা যায় না। আবার এখন এই মোটামুটি টিভি থেকে এখন খেলাগুলো আমরা দেখি। এগুলো তো মাঝে ছিল না, এখন আবার আসে চ্যানেলে আয়ে দেখি যে ওই ঈদ আনন্দ, এগুলো আমরা দেখতে পাই, এগুলো আমার দেখা ভালো লাগে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানের আইকনিক ক্যাম্পেইন স্বপ্ন যাবে বাড়ি গানটি লাখো মানুষের ঘরে ফেরার গভীর আবেগের প্রতীকে পরিণত হয়েছে। এবার এই ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে। দেশে থাকা পরিবারের সদস্যদের না বলা কথা ও ঈদের আনন্দময় মুহূর্ত মালয়েশিয়ায় প্রিয়জনদের কাছে পৌঁছে দিয়েছে গ্রামীণফোন। বার্তাগুলো একটি ভিডিও সংকলনের মাধ্যমে এলইডি স্ক্রিনে সাজিয়ে ভ্যানে করে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট ও দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামিমা আক্তারের বাবা এবি সিদ্দিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর 1টায় তিনি মৃত্যুবরণ করেন। মাগরিবের নামাজের পর রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্বর মাঠে তার জানাজার নামাজ হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কুলসহ মিশ্র ফল বাগান করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার রাউতরা গ্রামের নাসির হোসেন। 2014 সালে অন্যের জমি লিজ নিয়ে উদ্যান তত্ত্ব বিভাগের সহায়তায় কুল ও পেয়ারা চাষ করেন তিনি। বর্তমানে তার মিশ্র ফল বাগানের পরিধি 42 একর, যার মধ্যে 10 বছরে কেনা তার নিজের জমি রয়েছে 3 একর। নাসির জানান, স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর চাকরির চেষ্টা করেন তিনি। পরে ভাগ্য পরিবর্তনের জন্য কৃষিতে মনোযোগী হন। নাসিরের মিশ্র ফল বাগানে আলাদা প্লটে বড়ই, পেয়ারা, ড্রাগন, পেঁপে ও মাল্টা সহ নানা জাতের ফল গাছ রয়েছে। ফল বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে 20 জন শ্রমিকের। প্রতি বছর খরচ বাদে নাসির তার সমন্বিত কৃষি খামার থেকে 14 লাখ থেকে 15 লাখ টাকা আয় করেন। এবার প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের দুর্গম হাওরে নলকূপ থেকে চাপ ছাড়াই দিনরাত পানি বের হচ্ছে। নলকূপের ওপর দিয়ে বাতাসের সঙ্গে বের হচ্ছে গ্যাস। দেশলাই জ্বালালে আগুন জ্বলছে। স্থানীয়দের ধারণা, মাটির নিচে গ্যাসের চাপ রয়েছে। এ বিষয়ে বাপেক্স এবং পেট্রো বাংলাকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন। আফরোজা হাসির রিপোর্ট।
2 বছর আগে সুনামগঞ্জের হাওরের দুর্গম এলাকায় একটি নলকূপ বসানোর সময় গ্যাস উদ্গীরণ হতে থাকলে নলকূপ কর্মীরা তড়িঘড়ি কাজ করে চলে যান। এরপর থেকে সার্বক্ষণিক বিনা চাপেই নলকূপ থেকে পানি বের হতে থাকে। পূর্বে বসানো নলকূপের 1000 ফুটের মধ্যে সম্প্রতি একটি ডিপ নলকূপ বসানোর সময়ও একইভাবে গ্যাস উদ্গীরণ হতে থাকে। এমন পরিস্থিতি 2 বছর ধরে চলতে থাকলেও সম্প্রতি স্থানীয় যুবকের ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি নজর কাড়ে সবার। অটোমেটিক পানি বের করতেছে, বুঝছেন ভাই। আর এইগুলা এটা বয়াইছিল ডিপ আইছিল বড় এরা কাজ করতো, কাজ করে করে পানি তুলে দিয়ে গেছে বা কইরা সিস্টেম কইরা। এটা আমাদের আহরের জন্য ক্ষতি। খেতে পানি থাকে, এগুলো আমরা খাটতে পারবো না মেশিন দিয়ে। সবসময় পানি থাকলে ভিজা থাকে, গ্যাসে যখন উৎপাদ করে তখন পানি বাইরেতে থাকে। যারা এই টিউবওয়েলে কাজ করছে তারা বলছে যে এই টিউবওয়েলের নিচে গ্যাস আছে, যতদিন গ্যাস শেষ না হইব ততদিন এটা আস্তে পানি বাইরে দিব। পানি আমরা খানির কাজও ব্যবহার করতাম পারি, তারপরে এই জমিনে ধান জমিনে ব্যবহার করতাম পারি। সুনামগঞ্জে এর আগেও গ্যাস উদ্গীরণজনিত দুর্ঘটনার কথা উল্লেখ করে বিশেষজ্ঞ দল পাঠিয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছে বাপেক্স। ইনফর্ম করলে বিশেষ করে অফিসিয়ালি আমরা তখন লোক পাঠাই, আমাদের অফিসাররা জিওলজিস্টরা যায়, যে ওটা দেখে কি অবস্থা বিস্তারিত তথ্যপত্র নিয়ে এসে একটা রিপোর্ট করে আমরা দিয়ে দেবো, আবার যে কি করণীয় অথবা হচ্ছে বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এই বিষয়টা সরেজমিনে একটু দেখে আমাদের কাছে একটা তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য, যেটা আমরা পেট্রো বাংলার চেয়ারম্যান মহোদয়কে এই প্রতিবেদনটা আমরা দিব। এখানে ভালো রিজার্ভ থাকে, সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অথবা অনেক সময় দেখা যায় পকেট গ্যাসের কূপ পাওয়া যায়, সেটাও ওনারা ভালোভাবে অনুসন্ধান করতে পারবেন। জেলার জামালগঞ্জ উপজেলার পাশেই সুনেত্র গ্যাস ক্ষেত্রের অবস্থান। সুনামগঞ্জের ধর্মপাশা ও নেত্রকোনার বারহাট্রা উপজেলার 259 কিলোমিটার এলাকা জুড়ে 2009-10 সালে চিহ্নিত করা হয় সুনামগঞ্জ নেত্রকোনা গ্যাস ক্ষেত্র সুনেত্র। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।